আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু খুব ডিফারেন্ট হতে যাচ্ছে। এই ভিডিওটা ভারতের ত্রিপুরা রাজ্যের কাছাকাছি বাংলাদেশের একটা গ্রামে। সেই গ্রামে আমি কোথায় গিয়েছিলাম, কি খেয়েছি, কি করেছি, সব কিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে। সো ওয়েলকাম টু প্লেট অ্যান্ড প্যালেট। যথারীতি আমাদের যাত্রাটা শুরু হয়েছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তখন মাত্র ট্রেনটা এসে পৌঁছেছে এবং ক্লিনিংয়ের পরে আমাদের যাত্রাটা শুরু হবে। এখানে বসে বসে নানা রকম মানুষ দেখতে দেখতে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ট্রেন ছেড়ে যখন ঢাকা থেকে একটু দূরে যায় তখনই কিন্তু সবুজের সমারোহটা শুরু হয়ে যায়। কি যে শান্তি লাগে, তাই না? আপনারা যারা ট্রেন জার্নি করেন তারা আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগে আপনাদের। আমি পৌঁছে গেলাম আমার কাঙ্ক্ষিত গন্তব্যে। এটা আমার ফুপুর বাড়ি। ছোটবেলা থেকে এই বাড়িতে যে কত এসেছি। ফুপাতো ভাই প্রবাস থেকে এসেছে, জানালেও এই মাটির ঘর নাকি বেশি দিন থাকবে না, তারা নতুন বিল্ডিং করবে। আমার শুনেই মনটা কেমন খারাপ হয়ে গেল। আজকাল মাটির ঘর পাওয়া যায়? কি যে শান্তি লাগে এই মাটির ঘরগুলো দেখলে। তখন ভাবলাম চলে যাই, কিছুদিনের জন্য ঘুরে আসি, কারণ এই এক্সপিরিয়েন্স আসলেই পাওয়া যায় না। এই ঘরগুলো কিন্তু অনেক পুরনো এবং এগুলো মাটি দিয়ে লেপে 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 সুন্দর করে রাখা হয়। আমরা যাব শুনে ফুপু আরও মানুষজন অনেকেই মিলে আমাদের জন্য অনেক আয়োজন করতেছিল। এখানে আমাদের এক চাচি আমাদের জন্য তেলের পিঠা বানাচ্ছিল। তেলের পিঠা আমার খুব পছন্দ। অনেক সময় গুড় বা অনেক সময় চিনি দিয়ে, চালের গুঁড়ি দিয়ে এই পিঠা বানানো হয়। পিঠা খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে চলে গেলাম বর্ডারের কাছে। এই যে ত্রিকোণাকার সিমেন্টের একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের একটা সীমান্ত। বাংলাদেশ এই পর্যন্তই, এরপরে ভারতের সীমান্ত শুরু হয়। ওই যে আমার হাজব্যান্ড এবং আমার ফুফাতো ভাই, ওরা কিন্তু ভারতের সীমান্তে। ভারতের এই স্তম্ভ থেকে 40 গজ দূরে তারপর তার কাটার যে সীমানা সেটা শুরু হয়। আগে এই বেড়াগুলো কিছুই ছিল না। এই যে বেড়াটার একটা সীমানা দেখতে পাচ্ছেন, এর ওই পাশেই ফুলের বাগানগুলো কিন্তু ভারতের। ওনারা নিজেদের এখানে ফুলের গাছ লাগিয়েছে। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এগুলো কিচ্ছু ছিল না। আমরা চাইলেই বর্ডারের ওই পাশে যেতে পারতাম এবং বিএসএফের সাথে এই গ্রামের মানুষদেরও খুব ভালো সম্পর্ক ছিল। তখন এসব হানাহানি এবং শত্রুতা আসলেই ছিল না। আমার ফুফাতো ভাইদেরও দেখতাম সেখানে যেত এবং ওই পার থেকেও অনেক ছেলেরা আসতো, তারা ক্রিকেট খেলতো বিকেলবেলা। তাদের মধ্যে অনেক কিছু আদান প্রদান হতো। আসলে আমরা সাধারণ জনগণ কেউই চাই না দুই দেশের মধ্যে এই বৈরতা। যাই হোক, আমরা কাটাতারের কাছাকাছি চলে আসলাম। আমার হাজব্যান্ড একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমি আসলে এর আগে ছোটোবেলায় এখানে এসেছি, তাই আমার খারাপ লাগছিল না। যদিও তখন আমার ফুফাতো ভাই বলল বর্ডার একটু গরম। আমার হাজব্যান্ডের খুব শখ ছিল সে কাটাতারের কাছে যাবে, দেখবে, এবং আমি বললাম ঠিক আছে, ওই জায়গাটায় দাঁড়ান, আমি আপনার একটা ছবি তুলি এবং আপনি ক্যাপশন দিবেন আপার খোঁজে বর্ডারের কাছে। বর্ডারের কাছে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম বড়ই বাগান দেখতে। বড়ই বাগানের কাছে যেতে যেতে দেখলাম ফুপার জমিতে খুব সুন্দর টমেটো হয়েছে। এখান থেকেই নাকি ওনারা টমেটো নিয়ে থাকে বাড়ির জন্য। আমার খুব ভালো লাগলো, পাকা পাকা টমেটো দেখতে কি ভালো লাগে না? আচ্ছা, এখানে আমি দেখলাম টমেটোর জমির সাথেই কি সুন্দর এখানে রোজেলা। আমাদের গ্রামে এগুলাকে আমরা ম্যাশটা বলি। এগুলার টক, এগুলার জ্যাম, জেলি, এগুলা খেতে কিন্তু খুবই দারুণ হয়। আমার আম্মা ছোটোবেলায় এগুলোর পাতা দিয়ে এক ধরনের টক রান্না করতো, এগুলো দিয়ে এক ধরনের টক রান্না করতো। আমার খুবই ভালো লাগতো। আমি আমার ফুফাতো ভাইকে বললাম, ভাই আমি এগুলো দিয়ে মাছ দিয়ে টক রান্না করে খাবো। ফুফাতো ভাই বললো আচ্ছা ঠিক আছে, না আমরা তো এদিকে এগুলো খাই না, এগুলো একটু বয়স হয়ে গেছে, পাতাগুলো তেমন ভালো না। আমি বললাম যে আমি জানি না, আমি খাবো। দেখলাম ওনাদের জমিতে মিষ্টি কুমড়াও হয়েছে। আমার আম্মা এখান থেকে যাওয়ার সময় মিষ্টি কুমড়া নিয়ে গিয়েছিল। মিষ্টি কুমড়া আমার খুব একটা ভালো লাগে না, যদি আম্মার হাতের হয় তাহলে ঠিক আছে। এগুলো নিয়ে তারপর আমরা চলে আসলাম বড়ই বাগানে। বড়ই বাগানে ঢুকেই তো চোখ পোড়া ছানা বড়া, কারণ গাছের থেকে মাটিতে বেশি বড়ই। আমি আমার হাজব্যান্ডকে লাইফে কখনো এরকম বাচ্চাদের মতন করতে দেখিনি। সে এত বড়ই দেখে এসে পাগল হয়ে গেছে। সে বড়ই বাদে আমি আজ পর্যন্ত তাকে কোনো ফল খেতে দেখিনি। সে একটার পর একটা বড়ই টোকাচ্ছিল। এখানে আপেল কুলের গাছ ছিল, টক বড়ইয়ের গাছ ছিল এবং সবগুলাই আসলে খেতে এত মজা। আর মাটিতে এত পরিমাণে বড়ই ছিল যেগুলো নেয়ারও কোনো মানুষ নেই, অথচ এগুলো ঢাকাতে কি পরিমাণ দামে বিক্রি হয়। আমার খুব আফসোস লাগছিল। আমি এগুলো দেখছিলাম আর আমার হাজব্যান্ডকে একদম বাচ্চার মতন দেখছি যে সে বারবার বড়ই কোড়াচ্ছিল। কোড়াতে তার হাতে আর জায়গা নেয় না। শেষে সে আমার কাপড়ের মধ্যে যে পুটলি করেছে সেই পুটলির মধ্যে আবার বড়ইগুলো দিয়ে দিল। খুব ভালো লাগছে। এগুলো টোকাতে আমরা আবার রেল লাইন ধরে বাড়ির দিকে চলে গেলাম।
বাড়িতে এসে দেখি আমার ফুফাতো ভাইয়ের যে 2 ছেলে আছে তারা কাদা দিয়ে মাখামাখি করে অবস্থা খারাপ। কি যে দুষ্ট এরা কিন্তু ঢাকাতে থাকে এবং ঢাকাতে থাকলে কিন্তু তারা খুবই ভদ্র বাচ্চা হয়ে থাকে। যাই হোক, এখানে আমার আরেক ফুফাতো ভাইয়ের বউ আমাদের জন্য মাটির চুলায় রান্নাবান্না করছিল। মাটির চুলার রান্না কিন্তু আমার খুবই পছন্দ এবং এখানে তারা নিজেদের ঘরের দেশি মুরগি আমাদের জন্য রান্না করছিল। প্রত্যেক দিন আমাদের জন্য এই ঘরের দেশি মুরগি ছিল। আমাদের ফুপু স্পেশালি আমাদের জন্য মুরগি আসলে রেখে দেয়, আমরা কবে যাব সে আমাদেরকে ওই মুরগি জবাই করে খাওয়াবে। এই যে আপ্যায়ন, এই আপ্যায়নের সাথে কোনো কিছুর তুলনা হয়? আমার তো মনে হয় যে কোনো 5 স্টার হোটেলে গিয়েও এতটা ভালো লাগে না। এই যে গ্রাম, এই যে মাটির চুলা, এই যে ঘরের খাবার, এই যে একটা শান্তি, এই শান্তির সাথে কোনো কিছুর তুলনা আছে? আমি বসে বসে মনোযোগ দিয়ে তার এই মুরগি মাখা দেখছিলাম। আমার কেন যেন খুব ভালো লাগে এই যে মাটির চুলার রান্না, এগুলা দেখতে। রান্নাবান্না দেখতে দেখতে ফ্রেশ হয়ে আমরা সেদিন দুপুরের খাবারের জন্য বসে পড়লাম। আমাদের জন্য ছিল সেদিন আমার সেই যে প্রিয় ম্যাশটার টক এবং হচ্ছে মাছ দিয়ে একটা ঝোল ঝোল। এই যে এখানে হচ্ছে রুই মাছ ভুনা, তারপর এখানে দেশি মুরগি আলু দিয়ে, সাথে দেশি গরুর মাংস, তারপর আরও যে কি ছিল আমার মনে নেই, কিন্তু প্রত্যেকটা খাবার অসাধারণ। আমরা দুপুরবেলা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম যে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। সেই জন্য এখানে একটা অটো ভাড়া করা হয়েছিল। অটো ভাড়া করে আমরা চলে গেলাম আমাদের উদ্দেশ্যে যাত্রায়। গ্রামের মেঠো পথ ধরে যেতে যেতে এই যে ধুলোবালিহীন এক বাতাস আপনার গায়ে লাগে আর আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারেন, এর চেয়ে দামি কি আছে বলুন? এই নিঃশ্বাসটাই তো পাই না আমি ঢাকা শহরে। তবুও জীবিকার তাগিদে ফিরে যেতে হয় কাঠখোট্টার ইট পাথরের সেই শহরে, তাই না? আজকে আমরা যেদিকে যাচ্ছি বিকেলে, সেই এলাকাটার পরপরই কিন্তু সিলেটের হবিগঞ্জের এরিয়া শুরু হয়ে গেছে। তাই এই এলাকাতেও সিলেটের একটা পাহাড়ি ভাইব কিন্তু আছে। এদিকে ছোটোখাটো টিলা এবং হচ্ছে পাহাড় কিন্তু অজস্র দেখা যায়, কিন্তু আমরা অত দূর যাইনি। অটো দিয়ে যেতে যেতে গাছপালার সাথে এখানের মানুষজনের বাড়িঘরগুলো দেখছিলাম। এখানে মানুষজন নিয়ে আমি কিছু তথ্য দিই। এখানে কিন্তু বেশিরভাগ মানুষ মধ্যপ্রাচ্যে থাকে, বিশেষ করে পুরুষ মানুষেরা। আর যারা এখানে রয়ে গেছে তারা বিভিন্ন জমি জমা করছে। এই এলাকাটাকে আমরা উজান এলাকা বলে থাকি। এখানে শাক সবজি প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং যে ভাটি অঞ্চলগুলো আছে সেই এলাকার মানুষ এখান থেকে এসে শাকসবজি নিয়ে গিয়ে নিজেদের বাজারে বিক্রি করে। আমরা যেতে যেতে অনেক দূর চলে আসলাম, তখন প্রায় সূর্যাস্ত কাছাকাছি। এই জায়গাটা এসে দূরে পাহাড় দেখা যাচ্ছিল। কাছাকাছি যেতেই বুঝলাম আমরা আসলে একটা বেশ উঁচু টিলার উপরে আছি, কারণ নিচে যে সমতল জায়গা আছে সেখানে ছেলেরা ক্রিকেট খেলছিল এবং সেটা এখান থেকে আসলে অনেকটুকু নিচে। এই জায়গাটায় অনেকক্ষণ দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করতে করতে সূর্যাস্তের সময় চলে আসলো। আমরা ভাবলাম থাক, অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, এবার চলুন বাড়িতে যাই। সূর্যাস্ত প্রায় হয়ে আসলো। পরদিন বেশ দেরি করে ঘুম থেকে উঠলাম। তারপর 12টা-1টার দিকে আমার ফুফাতো ভাই বলল, চল তোদেরকে এখানে এক রেস্টুরেন্ট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি বেশ অবাক হলাম। তারপর অটো দিয়ে আমরা এখানে চলে আসলাম। দেখলাম আসলে সত্যি এখানে বেশ গুছানো একটা রেস্টুরেন্ট রয়েছে এবং যতটুকু জানলাম এই জায়গাটা নাকি বেশ হ্যাপিনিং। বিকেল বেলাগুলোতে আশেপাশের যত মানুষ আছে তারা এখানে ঘুরতে চলে আসে, অনেকেই নাকি এখানে কন্টেন্ট ক্রিয়েট করে। আমার শুনে বেশ ভালো লাগলো। আর ফ্রেশ আখের জুস দেখে তো আমার আরও ভালো লাগলো। এখানে ওনাদের নিজস্ব জমিতে আদা চাষ করে এবং সাথে আখেরও চাষ করা হয়। ওনারা যখন কেউ আখের জুস খেতে আসে, ওনারা নিজেরা এখান থেকে আখ কেটে নিয়ে জুস বানিয়ে দেয় একদম চোখের সামনে। কি ভালো লাগে, তাই না? আমি যখন গিয়েছিলাম তখন বসন্তকাল, দুপুরে হালকা গরম, তাই আখের রসটা খুব ভালো লাগছিল। চোখের সামনেই ওনারা সেই জমি থেকে আনা আখ দিয়ে জুস করে দিচ্ছিল এবং আমি মনোযোগ দিয়ে সেই আখের জুস দেখছিলাম। ঢাকা শহরে যেমন সেই আখগুলো ছিলানো থাকে এবং একটু পরপর সেগুলোর উপর পানি দিয়ে 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 সেগুলোকে হচ্ছে তাজা রাখা হয়, এখানে কিন্তু এরকম না। আখের রস বানানো দেখতে দেখতে আমি ভিতরে রেস্টুরেন্টটাও দেখছিলাম। রেস্টুরেন্টটা কিন্তু বেশ গুছানো। আমি বুঝলাম মানুষ আসলে কেন এখানে আসে।
আখের রসটা যেমন একদম ফ্রেশ ফ্রেশ ছিল, ওনাদের পরিবেশন কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। গ্রাম হলেও সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আমার খুব ভালো লাগলো। আমার ফুফাতো ভাই বারবার জিজ্ঞেস করছিল আমরা এখানে আজকে লাঞ্চ করবো কিনা। আমি বললাম যে না, আমি বাড়ির খাবারই খাবো। ওনারা দূরে বসেছিল, এখানে কিন্তু সুন্দর বসার ব্যবস্থাও আছে বাইরে। এখানে আমি আরেকটা ইনফরমেশন দিই, এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে লিচু হয়। আমার মনে হয় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ মানে উত্তরবঙ্গের পরে এই আমাদের দক্ষিণবঙ্গে এই এলাকাগুলোতেই বেশি লিচু হয়। এবং এই লিচুর যে কী পরিমাণ টেস্ট, আমি নিজে গাছ থেকে পেরে যে কত খেয়েছি। আমরা যখন গিয়েছি তখন মাত্র একটু একটু করে লিচু গাছগুলোতে ফুল আসছিল। তাই আমার ফুফাতো ভাই বলেছিল তোরা কিন্তু অবশ্যই লিচুর দিনে আসবি। আমরা বললাম ইনশাল্লাহ ভাই, চেষ্টা করব। পরদিন অটোতে করে যেতে যেতে গ্রামের এই জমিগুলো দেখছিলাম আর ভাবছিলাম গ্রামের মায়া কি কখনো কাটিয়ে ওঠানো যায়। এই যে শহরে থাকি, চাকরি করি, তারপর দিন শেষে ঘরে ফিরে আসি, কই এত তো শান্তি লাগে না। যখনই এখানে আসি তখন এত শান্তি কেন লাগে, কেন বারবার ছুটির দিনগুলোতে মন চায় একটু গ্রামে চলে আসি। আপনাদের কি আমার মতন এরকম গ্রামে যাওয়ার জন্য মন আকলি বিকলি করে কি জানি, আমাকে কমেন্ট করে জানাবেন তো। পরদিন আমরা চলে গেলাম কাছাকাছি যে উপজেলা শহর রয়েছে সেখানে। এই উপজেলা শহরে আমার ছোটবেলার কিছুটা অংশ কেটেছে, তাই আমার হাজব্যান্ডকে আমরা কাছাকাছি যেতেই দেখাচ্ছিলাম এদিকে ওদিকে আমরা কোথায় বেড়াতে এসেছিলাম, তারপর কিছুদিনের জন্য কোন স্কুলে পড়েছিলাম, কোন বাসাটায় থেকেছিলাম, এই সব কিছু। উপজেলা শহরে সেদিন চাচার বাসায় লাঞ্চ করে আমরা চলে গিয়েছিলাম গ্রামে আমার আব্বুর কবর দেখতে। যাদের মা বাবা বেঁচে আছে তারা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন এবং মা বাবার জন্য দোয়া করবেন। আর যাদের মা বাবা নেই তারাও দোয়া করবেন যে আল্লাহ যেন বেহেশতে আপনাদের সাথে আবার দেখা করিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার বাকি ভিডিওগুলোও দেখবেন। আল্লাহ হাফিজ।